মানে মেডিসিনের জন্মই বলতে গেলে আয়ুর্বেদ হুম থেকে। হুম আয়ুর্বেদিক চিকিৎসাতে আপনি কোনোদিনও ইনস্ট্যান্ট রেজাল্টটা পাবেন না। আমি আজকেই খাবো, আজকেই রেজাল্ট পাবো, এটা কোনোদিনও সম্ভব নয়। মেডিসিন, কিন্তু সেই মেডিসিন অনেকের বডিতে শ্যুট হয় না। অল ওভার ইন্ডিয়াই বলতে পারেন, ঘুরে এসছে, হয়নি কোথাও। তো লাস্ট টাইমে আয়ুর্বেদিকের উপরেই এসছে, ন্যাচুরোপ্যাথির উপরেই এসছে। আদার্সভাবে তারা অ্যাডভাইস করবে, কিন্তু তারা ফেসভাবে তারা অ্যাডভাইস করতে পারবে না। তো তারা চায় না বাকি কেউ সেই জায়গাটাতে ক্যাপচার করুক। শিলিগুড়ি লাইভে শিলিগুড়ি টক্সের আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে, এবং আজ আমাদের সাথে রয়েছেন ডক্টর প্রসেনজিৎ দাস। হ্যাঁ, নামটা শোনা শোনা লাগছে নিশ্চয়ই। আমরা আগের দিন ওনার সাথে কথা বলেছিলাম কিভাবে আমরা সুস্থ থাকতে পারবো, সে সমস্ত কথা, কীভাবে কী কী যোগা আমরা করতে পারি যাতে আমরা সুস্থ থাকি, এবং সেক্ষেত্রে অনেকেই উপকৃত হয়েছেন। নানা মেসেজ এসছে আমাদের কাছে, এবং আজ আমরা কথা বলবো ওনার সাথে আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে। উনি যুক্ত রয়েছেন ইন্ডিয়ান যোগা ন্যাচুরোপ্যাথি ডক্টরস অ্যাসোসিয়েশনের সাথে। আজ আমরা কথা বলবো আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে। আয়ুর্বেদিক চিকিৎসা কতটা বিশ্বস্ত, কতটা বিশ্বাসযোগ্য, কি কি রোগ নিরাময় করা সম্ভব হয়, কি কি প্রসেস রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাকে স্বাগত ডক্টর প্রসেনজিৎ দাস। নমস্কার। নমস্কার। আপনাকে শিলিগুড়ি লাইভে শিলিগুড়ি টক্সে একটি এপিসোডে আমরা পেয়েছি, এবং ভীষণ ব্যস্ত আমরা জানি, যেহেতু শিলিগুড়ি শহরে দুদিন এবং পাহাড়েই বেশিরভাগ সময়টা থাকতে হয় সেক্ষেত্রে, এবং অনেক কাজও থেকে যায় সেক্ষেত্রে একটা ইনস্টিটিউট চালানোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা আজকে একটুখানি কথা বলি আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে। আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে মানে আয়ুর্বেদিক চিকিৎসায় কতটা বিশ্বাসযোগ্য বা কতটা বিশ্বাস করতে পারে মানুষ? আয়ুর্বেদিক চিকিৎসায় আপনি একদম চোখ বন্ধ করে, যে কেউ চোখ বন্ধ করে 100-200% বিশ্বাস করতে পারে। হুম হুম আহ, সেটা তো আজকের থেকে নয়, এটা মোটামুটি বছর বছর আগের থেকেই চলে এসছে, যেটার মানে মেডিসিনের জন্মই বলতে গেলে আয়ুর্বেদ হুম থেকে। হুম হুম। সব রকম মেডিসিনের জন্মই আয়ুর্বেদ থেকে। তো এতে ঘাবড়ানোর কিছু নেই। অনেকে ভাবে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করব কি করব না, ঠিক হবে কি হবে না। তাদের ঘাবড়ানোর কারণটাও অনেক ক্ষেত্রে বলবো যে সঠিক। হুম হুম হুম। সে আয়ুর্বেদিকের কিছু কিছু, মনে করুন আপনি মেডিসিনের প্ল্যান্টের নাম সেই মেডিসিনের ফর্মে লেখা রয়েছে, এবং তার সাথে কিছু কিছু কেমিক্যাল ফর্ম তারা মিক্সড করে দিচ্ছে। কেন? আচ্ছা। ইনস্ট্যান্ট রেজাল্ট অনেকের ক্ষেত্রে। তারা কিভাবে, অনেক পেশেন্ট আছে যারা বলে যে আমাদের আয়ুর্বেদিক আমরা চিকিৎসা করব, কিন্তু আমাদের ইনস্ট্যান্ট রেজাল্ট দরকার। হুম 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 হুম। আমাদের ইনস্ট্যান্ট আয়ুর্বেদিক চিকিৎসাতে আপনি কোনোদিনও ইনস্ট্যান্ট রেজাল্টটা পাবেন না। আমি আজকেই খাবো, আজকেই রেজাল্ট পাবো, এটা কোনোদিনও সম্ভব নয়। সম্ভব যদি আপনি মেডিসিন ইউজ করেন, হুম যেটাকে ন্যাচুরোপ্যাথ বলা হয়। হুম মেডিসিন বা ইউনানি মেডিসিনও বলতে পারেন, যেগুলো আছে মেডিসিন, কিন্তু সেই মেডিসিন অনেকের বডিতে শ্যুট হয় না। হুম। তারা বডিতে নিতে পারে না, বমি করে ফেলে, ডায়রিয়া হয়, বা জ্বর চলে আসে। সে সমস্ত জিনিসে তখন মানুষের বিশ্বাসটা উঠে যায়, ঘাবড়ে যায়। তো এই সমস্ত জিনিসগুলো আগে ছিল, কারণ আগে তো এত ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল না যে একটা কোনো প্ল্যান্ট বা 4-5টা প্ল্যান্টের রস বের করে তার পাতা বেটে, তার শিকড় বেটে তখন সেটাকে হিসেবে দেওয়া হতো। তো এখন সেই জিনিসগুলোকেই ট্যাবলেট ফর্ম, ক্যাপসুল ফর্ম বা পাউডার ফর্মে সেগুলোকে এখন দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে কাজটা করতে মোটামুটি 1 সপ্তাহ থেকে টাইম লাগে। মানে মোট কথা আয়ুর্বেদিক চিকিৎসাকে আমাদের একটু সময় দিতে হবে, অবশ্যই খুব সময় দিতে তাড়াতাড়ি হবে। সম্ভব না। হুম। আচ্ছা, মনে হয় নাকি এক্ষেত্রে অন্য চিকিৎসা পদ্ধতিগুলোকে সকলে বেশি তাড়াতাড়ি গ্রহণ করে? আয়ুর্বেদিক চিকিৎসা যেহেতু একটু দেরি হয় বা একটু সময় সাপেক্ষ, আর ধৈর্যটা সব সব ক্ষেত্রে সবসময় ধরা যায় না। আমি তো সেজন্যই বললাম যে যেহেতু আয়ুর্বেদিক চিকিৎসা একটু টাইম নেয়, আয়ুর্বেদিক চিকিৎসা বলুন, ন্যাচুরোপ্যাথি চিকিৎসা বলুন, একটু এগুলো মানে দীর্ঘ সাপেক্ষ, টাইমটা একটু বেশি নিচ্ছে জন্য। তো এখনকার মানুষজন সেই সময়টা দিতে চায় না, কারণ আমার একটা প্রবলেম হচ্ছে, সাডেনলি আমার একটা প্রবলেম হচ্ছে, তো আমার ইনস্ট্যান্ট দরকার। হুম হুম হুম। তো ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট রেজাল্ট দরকার, দরকার আমার আমাদের। ইনস্ট্যান্ট হুম রেজাল্ট দরকার। তাতে আমার কি হার্ম হচ্ছে না হচ্ছে সেই জিনিসটা আমার ভাবার সময় নেই। হুম হুম আমার একটা এমার্জেন্সি সিচুয়েশন পড়লে আমাকে ইনস্ট্যান্ট দরকার, আমার তখন আমাকে নিতেই হবে। আমি তখন কেন যাব আদার্স যেগুলো আমার লেট কাজ করবে? হুম হুম।
তো তাদের ক্ষেত্রেও এই ধারণাটা সঠিক। এবার কিছু কিছু ক্রিটিক্যাল কন্ডিশন আছে যেগুলোতে আয়ুর্বেদিক ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টে ইনস্ট্যান্ট সেই জিনিসগুলো হয় না। অ্যাক্সিডেন্টাল কেস বলুন বা কোনো ট্রমাটিক কেস বলুন, সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে তো আলাদা রকম অল্টারনেটিভ মেডিকেল সিস্টেমের উপরে আমাদেরকে যেতেই লাগে। তো সেক্ষেত্রে যাওয়াটাও স্বাভাবিক, কারণ একটা হেলথের বিষয় রয়েছে। তো এই জিনিসগুলোই ম্যাটার করে, কারণ একটা আয়ুর্বেদিকের উপরে ভরসা জোগাতে এই জিনিসগুলোই ম্যাটার হচ্ছে আজকের হুম হুম। দিনে। আচ্ছা, আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে লিভার, কিডনি বা অর্থো, কার্ডিয়াক অ্যারেস্ট এইসব ক্ষেত্রে এইসব সংক্রান্ত যে রোগগুলো রয়েছে সেক্ষেত্রে আয়ুর্বেদিক চিকিৎসার দ্বারা কতটা নিরাময় করা সম্ভব? দেখুন, কেউ যদি সময় দেয়, মনে করুন কারো লিভারের ফ্যাটি লিভার আছে, হুম হুম ম্যাক্সিমাম আয়ুর্বেদিক চিকিৎসা সে যদি করে, নর্মালি 2 থেকে 3 মান্থ, তো হুম হুম সেই প্রবলেমটা কিউর হতে টাইম লাগবে। তো সেই সময়টা তাকে দিতে হবে। এবার কারো সুগারের প্রবলেম রয়েছে, অনেকে বলে এলোপ্যাথি ট্রিটমেন্ট বা আদার্স ট্রিটমেন্টে আমার তো সুগার সারছেই না, হুম হুম তো আমি আয়ুর্বেদিক বা ন্যাচুরোপ্যাথির উপরে কেন ভরসা করব? তাদের প্রশ্নটাও স্বাভাবিক। তারা কেন ভরসাটা করবে? কারণ তাদের যখন এত বড় বড় ডাক্তাররা যখন হার মেনে যাচ্ছে, তাদের যখন বলছে যে না আপনাকে লং টাইম সেই জিনিসটা খেতে হবে। হুম সুগারের কথাটাই বলছি। সুগার বলুন বা প্রেশার বলুন, থাইরয়েড বলুন। এই ৩ টে জিনিসের ক্ষেত্রে একটা মানুষকে লং টাইম মেডিসিন খেতে হয়। হুম তাকে মরার আগ পর্যন্ত তাকে খেতে হয়। হুম কেন খেতে হয়? কারণ মডার্ন মেডিকেল সিস্টেমে সেই জিনিসটাই এমনভাবে তৈরি হয়ে আছে, আ এবং এমনভাবে সেই জিনিসটাকে গাইডলাইন করা হয়, পড়ানোও হয়। তো তাদের একটা আলাদা কোনো রকম অল্টারনেটিভ যদি তারা যদি সেই জিনিসটা জেনেও থাকে, তো তারা সেই জিনিসটা জেনেও তারা সেই জিনিসটা তারা একটা পেশেন্টকে আ আদার্স ভাবে তারা অ্যাডভাইস করবে, কিন্তু তারা ফেস ভাবে তারা অ্যাডভাইস করতে পারবে না। হুম মানে চাইলেও তারা পারে না হুম করতে। কারণ তাদের অনেক রকম বাধা বিপত্তি তাদের আসে সেই সমস্ত জিনিসগুলোর উপরে। তারা সেই জিনিসগুলো করতে চায় না। তো তারা বলে দেয় যে আপনাকে লং টাইম খেতে হবে। কিন্তু আ এক্ষেত্রে আয়ুর্বেদিক এবং ন্যাচুরোপ্যাথির উপরে যদি আ কোনো আ ডাক্তারের কনসাল্ট নিয়ে যদি কোনো পেশেন্ট ট্রিটমেন্ট করে, এবার তার পরিমাণ একটা কত আছে সেই রিপোর্ট অনুযায়ী তার একটা সময় সাপেক্ষ সেই জিনিসটা লাগে, এবং তার মেডিসিনের সাথে, সাথে তার একটা ডায়েটের একটা প্ল্যানিং থাকে। কিভাবে তাকে সারাদিনের একটা অভ্যাস করতে হবে, কিভাবে খাওয়া-দাওয়া করতে হবে, কিভাবে কি এক্সারসাইজ করতে হবে। সেই সমস্ত জিনিসের উপরে কেউ যদি সেই জিনিসগুলো যদি করে, ভালোভাবে গাইডলাইন যদি ফলো করে করে, তাহলে আমার মনে হয় তার সেই সমস্ত প্রবলেম থেকে সে একেবারে চিরতরে মুক্তি পাবে। কারণ আচ্ছা এই এক্সপেরিয়েন্সগুলো আমার দীর্ঘ ৮ বছরে রয়েছে জন্যই আমি এই কথাগুলো বলতে পারছি। সুগার পেশেন্ট বলুন, থাইরয়েড পেশেন্ট বলুন, বা হাই প্রেশারের পেশেন্ট বলুন। তো এই সমস্ত জিনিসগুলো আমি আ মানে পাহাড় বলুন, সমতল বলুন, আ অনেক, অনেক কেস এসেছিল যেগুলো মানে অল ওভার ইন্ডিয়াই বলতে পারেন। ঘুরে এসছে, হয়নি কোথাও। তো লাস্ট টাইমে আয়ুর্বেদিকের উপরেই এসছে, ন্যাচুরোপ্যাথির উপরেই এসছে। হুম হুম এসে লাস্ট টাইমে সেখানেই আবার মুখ থুবড়ে পড়ল। হুম হুম কারণ বিশ্বাস নেই, আবার বিশ্বাসে মানে মিলায় বস্তু, আবার মুখ থুবড়ে পড়ল হুম হুম। সেখানটায়। তো তাদের মুখ থুবড়ে পড়াটা তাদের বিফলে যায়নি, তাদের সফলই হয়েছে। আচ্ছা, যদি এরকম কাউকে দেখি আমি, যদি কোনো সুগারের পেশেন্ট ধরুন আছে বা থাইরয়েড বা প্রেশার, এই তিনটে এখন কমন, হুম। মানে মোটামুটি প্রত্যেকটা এটা প্রতি মানুষের একটু ঘরে, ঘরেই হবেই। পাবেন। হুম। মানে যতই কিছু করে না হোক হবে, অথবা হবে না, অথবা কমে যাবে, অথবা বাড়বে, এরকম একটা কিছু থাকে। তো সেক্ষেত্রে ন্যাচুরোপ্যাথির যদি আপনি কিছু টিপস দেন, যাতে যারা বাড়িতে আছে, যাদের অতটা ছড়ায়নি এখনো বা অতটা বাড়েনি, সেক্ষেত্রে কিছু যদি টিপস একটু দর্শকদের উদ্দেশ্যে দিয়ে থাকেন। এবার দেখুন, মনে করুন যে কেউ সুগারে ভুগছে। হুম মানে তার মোটামুটি ১ বছর, ২ বছর বা ৩ বছর হচ্ছে। হুম আ তো তার দিনচর্যাটা সে যেন পরিবর্তন করে নেয়। দিনচর্যা, ঋতুচর্যা এবং ক্রিয়াচর্যা। এই ৩ টা জিনিস যেন সে পরিবর্তন করে নেয়। সকালবেলার অভ্যাস তাকে পরিবর্তন করতে হবে। সকালে যত সম্ভব তাকে ৬ টার আগেই ঘুম থেকে উঠতে হবে। হুম ১ নম্বর রিজন। ২ নম্বর, ঘুম থেকে উঠার পরে তাকে ১ গ্লাস গরম জল খেতে হবে। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার সে আ রাত্রেবেলা মনে করুন ১ চামচ মেথি, ১ চামচ গোটা জিরে হুম হুম। আর ১ চামচ মহুরি। এই ৩ টা জিনিস মিক্সড করে সে কি লাস্টটা কি ছিল? মহুরি, মুহুরী, আচ্ছা। মহুরি। তো এই ৩ টে জিনিস এড করে হুম সে ভিজিয়ে রাখলো।
ভিজিয়ে রাখার পরে সারা রাত্রি সেই জিনিসটা অবজার্ভ হয়ে গেল জলের সাথে, হুম হুম হুম। এবং সকালবেলা সেই জলটাকে ছেঁকে নিয়ে সেই জলটাকে তাকে খেতে হবে। এবং তার সাথে সে যদি একটা হোক বা দুটো হোক নিমপাতা যদি সে চিবিয়ে এবং কাঁচা হলুদের একটু টুকরো সে চিবিয়ে যদি খায় ওই জলটার সাথে, তো তার আর কোনো মেডিসিনের দরকার পড়বে না। হুম আশা করি তার আর কোনো মেডিসিনের দরকার পড়বে না, কারণ তার সুগার লেভেলের ব্যালেন্সেরটা তার সেখানটা একটা ফার্স্ট স্টেজে তার একটা স্টেবল করে দিল বডিটাকে। হুম। এবং ২ নম্বর, আহ, আমি এর আগেও একটা এপিসোডে আমি বলেছিলাম যে ফল আহার সকালবেলা। তো সকালবেলা কোনো রকম সুগার পেশেন্ট যদি সিজনাল যে কোনো ফ্রুট, সে ৪-৫ ধরনের ফ্রুট বা ৬ ধরনের ফ্রুট, জয় ধরনেরই ফ্রুট হোক, যতটা পারছে সে যদি কনজিউম করে নিল টিল ১১টা পর্যন্ত, ৮টা থেকে ১১টা পর্যন্ত সে ব্রেক দিয়ে 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 সেই ফলটাকে আহার করলো, খেলো। এবার খাওয়া হয়ে গেল, তার ওটা তার ব্রেকফাস্ট হলো। এবার রোজ যদি ভালো না লাগে সে হয়তো অল্টারনেটিভ কিছু কোনো খেতেই একটা পারে, দিনে সে অল্টারনেট হয়তো করে রুটি মোটামুটি রুটি চেষ্টা খেলো করবে। বা হুম হুম। মুড়ি খেলো বা কোনো কিছু একটা খেলো, সেটা খেলো, কিন্তু ফলটা ম্যান্ডেটরি রাখাটা দরকার। এবার দিনের বেলা মনে করুন সেই ব্যক্তি আহ, ভাতের পরিবর্তে যতটা হয় সবজির পরিমাণটা বেশি রেখে, এবং ভাত যদি মানে তাকে খেতেই হয়, তাকে মাড় ছেঁকা ভাত খেতে হবে, মানে মাড়টাকে গেলে তাকে ভাতটা খেতে হবে, হুম রাইস হুম। কুকার বা প্রেশার কুকারে ভাত খাওয়া যাবে না। আচ্ছা। এবং সেটা অবশ্যই যেন ব্রাউন রাইস হয়, বা আগের দিনে যেই ঢেঁকি ছাঁটা চাল যেটাকে বলা হতো সেই চালটা তাকে ব্যবহার করতে হবে, বাজারে পালিশ করা চাল নয়। হুম হুম। মানে আচ্ছা। চিকন চাল ব্যবহার করা যাবে না, পালিশ সেক্ষেত্রে চাল। মোটা চাল হলে মোটা চাল অসুবিধে নেই। হলেও অসুবিধা নেই, অনেকের মোটা চাল খেতে অসুবিধা হয়, তো হুম হুম ব্রাউন রাইসটা খেলে কি হবে, ব্রাউন রাইসে একটু খসখসা ভাব থাকে চালটার মধ্যে, হুম। একটু গন্ধ গন্ধ ভাব থাকে, তো সেক্ষেত্রে ভাতের পরিমাণটা তার অটোমেটিক্যালি কমে আসবে। আচ্ছা। সে যদি যতটা ভাত ১ মাস অ্যাভয়েড করে চলে তাহলে তো আরো ভালো। হুম। মানে শর্করা এবং কার্বোহাইড্রেট যুক্ত খাওয়ার, মানে সুগার পেশেন্টরা যদি অ্যাভয়েড করে চলে তাদের ক্ষেত্রে ততটা ভালো। এবং তারা সেক্ষেত্রে বলুন আপনি রুটি যদি খায় হুম। তাহলে সেক্ষেত্রে বাজরার রুটি, জোয়ারের রুটি, রাগির রুটি বা কোদো, যেটাকে বলা হয় এক ধরনের আটা, সে রুটি যদি তারা খেতে পারে, তো সেই রুটি মানে সেটা খেলো, কিন্তু সেই জিনিসটাকে খেতে হবে সাত্বিক রুটি বানিয়ে, মানে সবজি দিয়ে সেই রুটিটাকে বানাতে হবে। আচ্ছা। মানে সবজি বলতে কি, মানে কোনো একটা আপনি কাঁচা সবজি নিলেন, সেটাকে হালকা একটু জলের মধ্যে হালকা একটু বয়েল করে নিলেন, তার মধ্যে কোনো ব্যাকটেরিয়া যদি থাকে সেটা যাতে নষ্ট হয়ে যায়, এবং ওই সবজিটাকে আপনি ম্যাশ করে, সেটা মিক্সিতেও করতে পারেন বা হাতেও চটকে ম্যাশ করতে পারেন, তো হুম। ওই আটাগুলোর সাথে আপনি ম্যাশ করে নিলেন এবং চাপাটি টাইপের সেই রুটিটাকে আপনাকে বানাতে আচ্ছা। হচ্ছে। তো এতে আপনার পরিমাণটা কি হচ্ছে, আপনার আনাচের পরিমাণ থেকে আপনার আম, অটোমেটিক ব্যালেন্স সবজির হয়ে যাচ্ছে পরিমাণটা একটা। আপনার বডিতে চলে আসছে হুম হুম। বেশি। এবং রাত্রেবেলা সুগার পেশেন্টরা যত সম্ভব অ্যাভয়েড করা যায় রুটি বা ভাত, দুটোই যেন অ্যাভয়েডে তাদের থাকে। তারা সেক্ষেত্রে স্টিম ভেজিটেবল বা বয়েল ভেজিটেবল অনলি ফর, বা কোনো রকম সবজির স্যুপ তারা শুধুমাত্র কনজিউম যেন আচ্ছা। করে। সেক্ষেত্রে ডালও খাওয়া যেতে পারে, ডালে সেক্ষেত্রে যে ডালও সমস্ত। খাওয়া যেতে পারে, কিন্তু সুগার পেশেন্টদের ক্ষেত্রে সব থেকে এফেক্টিভ ডাল হচ্ছে মুগ ডাল, গ্রিন মুগ। আচ্ছা, গ্রিন মুগ, ওকে। গ্রিন মুগ। আচ্ছা। আর সেক্ষেত্রে যদি প্রেশারের লোকজন হয়? প্রেশার লোকজন যদি হয় তো একই রকম সিস্টেম তারাও ফলো করতে পারে, এবং তাদের ক্ষেত্রে দেখতে হবে যে প্রেশারটা তাদের কত রয়েছে, সেই হিসাবে তাদের একটা ডায়েট মেনটেন করে যদি চলতে হবে। অ্যাপ্রক্সিমেট আমি ধরি যে উপরে ১৫০ থেকে ১৭০, মানে অতটাও না, ১৫০ থেকে ১৬০-এর মধ্যে ধরুন থাকে, নিচে ধরুন ১২০ যদি থাকে একটা, আমি বলছি একটা হ্যাঁ, তো অ্যাভারেজ এরকম বললাম। এরকম যদি থাকে কারো রেশিও, সিস্টোলিক ডায়াস্টোলিক মনে করুন 150 120 বা 150/190 হুম এরকম যদি থাকে, তো সেক্ষেত্রে আহ, তারা যতটা হয় ফ্যাট জাতীয় খাবার কম খাবে, হুম যতটা হিট জাতীয় খাবার, যে সমস্ত খাবার খেলে আমাদের বডিতে হিট হুম মানে উৎপন্ন হবে, সেই সমস্ত, যেমন মশলাদার স্পাইসি খাওয়া, হুম। এই সমস্ত বাইরের জাঙ্ক ফুড খাওয়া, রেড মিট খাওয়া, তো এই সমস্ত জিনিসগুলো তাদেরকে অ্যাভয়েড রাখতে হবে। এবং আরেকটা জিনিস, যতটা পরিমাণ কম করা যায়, ব্রয়লার মুরগি হুম। মানে চিকেন, তো সেটা দেশি মুরগি, আহ, আহ, যাদের প্রেশার হাই আছে তারা অ্যাভয়েডে থাকবে, মানে তারা অ্যাকচুয়ালি তারা মিট থেকে তারা অ্যাভয়েডই থাকবে, তারা যাদের মাছ হাই খেতে পারে, প্রেশার। মাছ খেতে পারে, ডিমটাও তারা অ্যাভয়েডই রাখুক, তারা মাছ খেতে পারে।
হুম, হুম। এবং সুগারের পেশেন্ট যারা আছে তারা ডিম খেতে পারে সামটাইম, উইকলি ওয়ান টাইম হিসেবে আচ্ছা, তারা। ডিম কি সুগারের ক্ষেত্রে কোনো এফেক্ট না, করে? ডিম সুগারের ক্ষেত্রে অতটা এফেক্ট করবে না, কিন্তু ব্যাপার হচ্ছে এখনকার দিনে তো মানুষ তো হাঁসের ডিম বলুন মুরগির ডিম বলুন মানে অরিজিনাল পাই না। তো ব্রয়লার মুরগির উপরেই ডিপেন্ডেবল। তো ব্রয়লার মুরগির যে ডিমগুলো থাকে তো সেগুলো তো ইঞ্জেকশন পুশ করেই হয়। এবার দেখুন, মেয়েদের যেরকম ঋতুচক্র হয় একটা নর্মাল টাইম অনুযায়ী সেটা থাকে। হুম, তো সমস্ত পশুদেরও সেই জিনিসটা হয়। যখন সেটা ঋতুচক্রটা হয় তো হয়ে যাওয়ার পরে কিন্তু তারা কিন্তু ডিম দেয়। হুম, হুম, তো হুম, সেটা একটা নর্মালি ২০ দিন বা ২৫ দিন পর্যন্ত তাদের একটা ডিম দেওয়ার একটা পিরিয়ডের একটা সীমা থাকে। তারপরে কিন্তু তারা আর ১ বছরের জন্য কিন্তু ডিম দেয় না বা ৬ মাসের জন্য তারা ডিম দেয় না। হুম, তো এখানটায় কি হচ্ছে, ইনজেকশন পুশ করে তাদের ঋতুচক্রটাকে আবার তৈরি করানো হচ্ছে। হুম, আর্টিফিশিয়াল ভাবে তাদেরকে আবার শরীরের মধ্যে মানে ঋতুচক্রটাকে বানিয়ে দেওয়া হচ্ছে। ইনজেকশনের মাধ্যমে, হুম, কেমিক্যাল ফর্মের মাধ্যমে বানিয়ে দেওয়া হচ্ছে। হুম, তো এই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ডিমগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলোতে কোনো রকম পুষ্টিক আহার নেই। হুম। আচ্ছা, হার্নিয়া বা অ্যাপেন্ডিক্সের ট্রিটমেন্ট কি ন্যাচুরোপ্যাথি বা আয়ুর্বেদিক চিকিৎসা সম্ভব? একদম সম্ভব, আচ্ছা। মানে একদম ধরুন সম্ভব। কেউ হার্নিয়াতে অনেক বছর ধরে ভুগছে, সেক্ষেত্রে বা অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে, অ্যাপেন্ডিক্স তো অনেকের ক্ষেত্রে শুনেছি অ্যাপেন্ডিক্স হলে পারে অনেক ধরনের খাবার অ্যাভয়েড করতে বলে হুম। বা কিছু, বা অ্যাপেন্ডিক্স হলে পারে অপারেশন ছাড়া সম্ভব নয়, এরকম ধরনের কথা শুনতে পাওয়া যায়। সেক্ষেত্রে ন্যাচুরোপ্যাথি বা আয়ুর্বেদিক চিকিৎসা কিভাবে সাহায্য আহ, করে? এবার বলি, কারো যদি অ্যাপেন্ডিক্সের সাইজ বড় থাকে হুম, বা মনে করুন সেটা একটা টিউমারের আকার ধারণ করে নিয়েছে, তো সেই ক্ষেত্রে একটু কেসগুলো ক্রিটিক্যাল হয়ে যায়। তো হুম, সেই ক্ষেত্রে আমরাও বলি যে সার্জারি করে নেওয়াটাই বেটার। হুম, কারণ অ্যাপেন্ডিক্সের যে অর্গানটা রয়েছে সেটার পরবর্তীতে বডিতে ওটা আর সেরকম কোনো রকম হার্ম করে না। হুম। তো সেক্ষেত্রে ওটা মানে টিউমারের আকার ধারণ করতে করতে সেটা যদি মানে ইনফেকশন ভিতরে হয়ে যায় তো একটা ক্যান্সারে পরিণত হওয়ার চান্সেস থাকে। আচ্ছা। তো ওটা আমরা একটা টেস্ট রিপোর্ট অনুযায়ী সেটা এমআরআই হোক বা সিটি স্ক্যান রিপোর্ট হোক বা একটা নর্মালি এক্স রে রিপোর্ট, ডিজিটাল এক্স রে রিপোর্ট হোক, তো সেখানটায় কতটা কি পরিমাণ সেটা আছে না আছে সেটার হুম, উপরে আমরা নিরীক্ষণ করে তো আমরা সেই হিসাবে আমরা ট্রিটমেন্টটা আমরা করি এবং সেই হিসাবে আমরা একটা পেশেন্টকে টাইম দিই, আপনার এতটা টাইম লাগে কি এতটা টাইম লাগবে। আর যদি না হয় তো আমরা বেসিক্যালি সেই জিনিসটাকে আমরা বলেই দিই যে এটা সার্জারি ছাড়া কোনো উপায় নেই। হুম। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি, যেটা আমার ভীষণ একটা মানে খুবই জানার একটা আগ্রহ, আমার মনে হয় দর্শকদের মধ্যে ওই জিনিসটা আছে, সেটা হচ্ছে পোটলি মাসাজটা কি? আচ্ছা, পটলি মাসাজটা আহ, এটা পঞ্চকর্মা থেরাপির মধ্যেই পড়ে। আচ্ছা। তো আয়ুর্বেদ শাস্ত্রে পঞ্চকর্মা থেরাপিতে অনেক কিছু থেরাপি সিস্টেম আছে, মানে ভাগ রয়েছে। হুম, হুম, তো সেই ভাগগুলো একত্রিত হয়ে পঞ্চকর্মা থেরাপি বলা হয় তাকে। তো পটলি থেরাপিটা সেটা বিভিন্ন ধরনের আপনার জড়িবুটির মানে আপনার ছাল থেকে শুরু করে পাতা থেকে শুরু করে আপনার গাছের শিকড় থেকে শুরু করে তো ওর মধ্যে থাকে সেই জিনিসটা দিয়ে সেটাকে বানাতে হয়, সেটাকে বানিয়ে তো সেই জিনিসটা কি করা হয়, কোনো একটা মনে করুন যে একটা পেশেন্টের বডি পেন হচ্ছে। হুম, এবার পেনটা কেন হচ্ছে সেটা আমাদের আগে জানতে হবে যে হুম, পেনটা কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে। এবার আমি একটা বলি, নর্মালি বলি একটা সার্ভাইকাল স্পন্ডালাইটিসের প্রবলেম হুম, হচ্ছে আমার, কারো কোনো একটা পেশেন্টের সার্ভাইকাল স্পন্ডালাইটিসের পেশেন্ট হচ্ছে, তার পুরো স্পাইনটা পেন করছে বা নেক পেন করছে বা শোল্ডারগুলো পেন করছে। তো সেখানটায় পটলি মাসাজ যখন আমরা কোনো পেশেন্টকে বলি যে আপনাকে পটলি মাসাজটা নেওয়া দরকার, তো তার বেনিফিটটা কি, পটলি মাসাজটা দিলে কি হয় সেই সমস্ত জড়িবুটিগুলো যেগুলো থাকছে, তো আমরা যখন পটলি মাসাজ করি তো আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের অয়েল ব্যবহার করি। আচ্ছা, তো সেই অয়েলটা আমরা হালকা উষ্ণ গরম করে সেই পটলিটাকে সেই অয়েলের মধ্যে চুবিয়ে রাখি। তো সেক্ষেত্রে যেই ইনগ্রিডিয়েন্টগুলো ছিল পটলির ভিতরে সেগুলো মানে গরম হয়। গরম হওয়ার পরে সেই জিনিসটাকে হালকা যখন মানে বডিতে নিতে পারে তো সেরকম একটা টেম্পারেচারে আমরা সেই যেই পেনফুল জায়গাগুলো বডির মধ্যে আছে সেই হুম, পেনফুল জায়গাগুলোর মধ্যে আমরা সেই জিনিসগুলোকে আমরা মানে সেই পটলিটাকে আমরা মানে দিয়ে আমরা মাসাজটা করতে থাকি। সেটা আচ্ছা, একটা মোটামুটি সময় সাপেক্ষ হিসাবে হুম, সেটা হুম, করতে হয়।
তো সেটা করার ফলে কি হয়, বডির মধ্যে যে ইনফ্লামেশনের প্রবলেমটা থাকে সেটা ধীরে 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 রিলিফ হতে থাকে, বডিটা নর্মালি রিল্যাক্স হয়ে যায়। এবং যে স্টিফনেস হয়ে থাকে বা কোনো কিছু ভেনের মধ্যে বলুন, আহ, কোনো স্টিফনেস হয়ে আছে বা স্পাইনের মধ্যে হাড়ের মধ্যেও হুম, যদি কোনো স্টিফনেসগুলো হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো ধীরে ধীরে মানে আপনার নর্মাল হতে শুরু করে। আচ্ছা। আচ্ছা, এই পটলি ম্যাসাজের মাধ্যমে কোন কোন রোগ নিরাময় করা সম্ভব? পটলি ম্যাসাজের মধ্যে বেসিক্যালি বলতে গেলে অর্থর, স্কিন ডিজিজ, এবার আর হচ্ছে আপনার পাইলসের সমস্যা যদি কারো হুম থাকে, হুম, ইন্টারনাল হোক বা এক্সটার্নাল, যদি এক্সেস হয়ে যায় তাহলে সম্ভব না সেটা। তো সেক্ষেত্রে ছাড়সূত্র থেরাপি করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। ওটা অনেকে বলে সার্জারি, ওটা সার্জারিও নয়, ওটা একটা থেরাপিরই পার্ট থাকে। তো এই সমস্ত জিনিসগুলো, এবং নর্মালি কারো ব্যাক পেন বা বডি পেন হয়, তো এই সমস্ত জিনিসগুলো কারো মনে করুন ভেনের মধ্যে ভেরিকাস ভেন হয়ে গেছে, তো ভেরিকাস ভেনের ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা। তো এগুলো সম্ভব হয় এগুলো পটলি দিয়ে। আচ্ছা, আরেকটা থেরাপি আছে যেটা খুব ইন্টারেস্টিং, এটা আমার খুব মনে হয় যে এটা খুব ইন্টারেস্টিং একটা থেরাপি, সেটা হচ্ছে কাপিং থেরাপি। কাপিং থেরাপি বা হেজমা থেরাপি, হুম। এই ব্যাপারটা কি, মানে কতটা কার্যকরী হিসেবে কাজ করে, মানে এই ব্যাপারটা আসলে কি আর কি, কাপিং থেরাপিটা কি? এটাও পটলি ম্যাসাজের থেকে আরেকটু উচ্চ পর্যায়ে এটার কাজটা আচ্ছা। হচ্ছে পটলি ম্যাসাজের থেকে আরেকটু উচ্চ পর্যায়ে। হুম হুম। তো এটাও ভালো, মানে এখন আমরা রেজাল্ট পাচ্ছি। তো এটা আগেও ছিল, এখন আমরা পাচ্ছি। কারণ বেসিক্যালি এই সমস্ত ইন্ডিয়ান কালচারগুলো সর্বপ্রথম বাইরের কান্ট্রিগুলোই মানে ইউজ করতে বেশি। ইউজ করে। হুম, তো এই যে কাপিং থেরাপি, তো এটা সর্বপ্রথম আপনার বলুন চায়না, জাপান, এই সমস্ত কান্ট্রিগুলো এই সমস্ত জিনিসগুলো, বা অ্যাকুপ্রেশার থেরাপি, অ্যাকুপাংচার থেরাপি, হুম, হুম, হুম। তো এই সমস্ত জিনিসগুলো তারা সবার প্রথম কিন্তু অ্যাপ্লাই করেছিল। তো এই জিনিসগুলোই ঘুরে ফিরে কিন্তু আবার ইন্ডিয়ান কালচারে আসছে। হুম, ইন্ডিয়ান কালচারে তো বেসিক্যালি ছিল এগুলো। এক্স্যাক্টলি, ইন্ডিয়ান হ্যাঁ। কালচারে বেসিক্যালি ছিল। তো এই সমস্ত জিনিসগুলোই আবার কিন্তু ইন্ডিয়ান কালচারে ফিরে আসছে। হুম তো কাপিং থেরাপি বা হিজমা থেরাপি আপনি যদি বলেন, তো এটা বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। হুম। যেমন সর্বপ্রথম আমরা বলি ভেরিকাস ভেনের যদি কারো প্রবলেম থাকে, ভেরিকাস ভেন, তো সেটা কতটা লেভেল অনুযায়ী এমআরআই রিপোর্টে কতটা লেভেল অনুযায়ী তার হয়ে আছে ভেরিকাস ভেনের প্রবলেমটা, সেটা একটা দেখার পরে হুম কোন কোন জায়গাগুলোতে সেটা আলাদা আরেকটা টেস্ট থাকে, কোন কোন নার্ভের টেস্ট থাকে, সে কোন কোন জায়গাগুলোতে ভেনগুলো ক্লট হয়ে আছে সেগুলোকে আমাদেরকে ইন্ডিকেটেড করতে হয়। এবং সেটা যদি কেউ টেস্ট না করে, কারো যদি ভেরিকাস ভেন হয়, যেখানে হয় সেখানে নর্মালি হাত দিলেও বোঝা যায় যে ভেনগুলো কোন কোন জায়গাতে ক্লট হয়ে আছে। তো এখানটায় কাপিং থেরাপি বা হিজমা থেরাপি বা আরেকটা থেরাপি আছে লিচ থেরাপি, একদম মোস্ট এফেক্টেবল থেরাপি। তো এক্ষেত্রে এটা কি হয়? হুম কিভাবে হয়, জিনিসটা বলি। তো এক্ষেত্রে এই জিনিসটা মানে করানোর আগে সবার প্রথমে পেশেন্টকে শুইয়ে নিয়ে বা বসিয়ে নিয়ে যখন আমরা করি, করানোর আগে পেশেন্টকে হালকা লুকোওয়ার্ম একটু অয়েল আমরা মাসাজ করে দিই। হুম হুম, মাসাজ করে দেওয়ার পরে সেই জায়গাটাতে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে সেই জায়গাটাতে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আরেকবার মাসাজ দেই। দেওয়ার পরে তারপরে সেই অয়েলটাকে আমরা ক্লিন করে নেওয়ার পরে তারপরে আমরা কাপিং বা হিজমা থেরাপি বা লিচ থেরাপি যেটা রয়েছে সেটা আমরা অ্যাপ্লাই করি। এবার কাপিং থেরাপি যেটা আছে, তো কাপিং থেরাপিতে শুধুমাত্র ভ্যাকুম আমাদের দেওয়া হয় একটা প্রেশার অনুযায়ী, যতটা পেশেন্ট নিতে পারে একটা প্রেশার অনুযায়ী আমরা সেই ভ্যাকুমটা দিই। হুম এবার হিজমা থেরাপির ক্ষেত্রে কি হয়, ভ্যাকুম দেওয়ার পরে একটা পার্টিকুলার টাইম থাকে, সেই পার্টিকুলার টাইমের পরে সেই জিনিসটাকে রিমুভ করে দেওয়ার পরে তারপরে সেখানটায় নিডেল হোক বা কিছু পিন হোক দিয়ে আমরা সেই যেই জায়গাটাতে ব্লাডগুলো ক্লট হয়ে গেছিলো সেই জায়গাটাতে ইনজেক্ট করে আমরা আবার সেই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করি। ব্যবহার করার পরে তো ওখানকার যে সমস্ত ব্লাডগুলো যেগুলো ভেনের মাধ্যমে পুরো বডিতে ফ্লো হতে পারছিল না, ক্লট হুম হুম। হয়েছিল, তো সেই জিনিসগুলোকে আমরা ধীরে 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 আমরা বের করি। সেটা একদিনে সম্ভব না, সেটা থেরাপির একটা প্রসিডিওর আছে, সেটা আপনার 3 দিনও লাগতে পারে, 4 দিনও লাগতে পারে, মানে 4টা দিন নয়, 4টা সেশন বলুন আপনার। কারণ একবার কাউকে কাপিং থেরাপি বা হিজমা থেরাপি করলে নর্মালি 1 সপ্তাহ তাকে ছেড়ে দিতে লাগে, 1 সপ্তাহ আগে তার হয় না। হুম হুম কারণ হুম। একটা বডিতে ব্লাড আবার নতুনভাবে ফ্লো হওয়ার একটা ব্যাপার থাকে। তো সেই জিনিসগুলো মেনটেন করে এই সমস্ত ট্রিটমেন্টগুলো করানো হয়। আচ্ছা, লিচ থেরাপিটা কি জিনিস? লিচ থেরাপিটা মানে
লিচ বলতে যোগ। হুম, তো সেই যোগটা মানে রাস্তাঘাটের যোগ নয়। অনেকের ধারণা, অনেকে ভয় পায় লিচ থেরাপি করতে গেলে যে না জোকে আমাদেরকে ধরবে, হুম, হুম, তাহলে তো অনেক রক্ত খেয়ে নেবে, অনেক কিছু হয়ে যাবে, হুম, হুম, ব্যথা সহ্য করতে পারবো না, একবার জোকে কেটে নিলে রক্ত বন্ধ হয় না, রক্ত তো পড়তেই থাকবে। তো এখানটায় যে সমস্ত যোগ আমরা ব্যবহার করি সেগুলো পালিত যোগ। মানে সেগুলো আমরা বেসিক্যালি আমরা যারা এই সমস্ত জিনিসের যারা সাপ্লাই দেয়, আমরা তাদের কাছ থেকে কালেক্ট করি। তো এই সমস্ত জিনিসগুলো একদম টোটালি সেফটি থাকে। এগুলো কোনো রকম মানে রাস্তাঘাটে পড়ে থাকা যোগ নয়, বা নর্দমা নালা নর্দমার কোনো যোগ নয়। তো এতে ভয় হুম, পাওয়ারও কিছু নেই। তো যেহেতু এই সমস্ত যোগগুলো পালিত যোগ, তো যেই সমস্ত জায়গাগুলোতে আপনার মনে করুন স্কিনের কারণে প্রবলেম হয়ে আছে, সোরাসিসের প্রবলেম হচ্ছে, বা স্কিন র্যাশের প্রবলেম হচ্ছে, বা আপনার কোনো রকম ভেরিকাস ভেনের প্রবলেম হচ্ছে, তো হুম, এই সমস্ত জিনিসগুলো আমরা কখন করি? যেই সময়ে আমরা দেখি যে বডিতে প্রপারলি ব্লাড ফ্লোটা হচ্ছে না। হুম, ব্লাড ফ্লোটা করানোর জন্যই আমরা তখন এই সমস্ত জিনিসগুলো করি। যেই সমস্ত জায়গাগুলোতে ব্লাড ফ্লোগুলো বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত জায়গাগুলোতে সেই যোগটাকে, পার্টিকুলারলি সেই সমস্ত জায়গাগুলোতে সেই যোগটাকে আমরা কিছুক্ষণ ধরে থাকার পরে যখন যোগটা ভেন থেকে ব্লাড মানে নিতে থাকে, মানে সোক করতে থাকে, তো অটোমেটিক্যালি সোক যখন হয়ে যায়, অটোমেটিক্যালি সেই যোগটা তখন নিজে নিজে খুলে যায়, এবং খুলে যাওয়ার হুম, পরে তখন আমরা সেটা সেই জায়গাটাতে আমরা অ্যালোভেরা মানে জেল যেটা আছে সেটা আমরা ব্যবহার করে দিই, এবং তারপরে আমরা হলুদ আর একটু উম, তেল দিয়ে সেই জায়গাটাকে আমরা র্যাপ করে বন্ধ করে দিই। হুম, অটোমেটিক্যালি 5 মিনিট 10 মিনিট পরে অটোমেটিক্যালি ব্লাড আসা বন্ধ হয়ে যায়। আচ্ছা। মানে এই ক্ষেত্রে এটাও একটা ট্রিটমেন্টের বিষয় যে হ্যাঁ, এভাবে মানে তখন ওই ক্লটটা আর কি বেরিয়ে যায়। তখন ক্লটটা বেরিয়ে যায়। তো আচ্ছা। ওটাও একটা সময় সাপেক্ষ হিসাবে ট্রিটমেন্টটা হয়। এক্ষেত্রে কোন কোন রোগের ক্ষেত্রে এই লিচ থেরাপিটা আপনারা ইউজ লিচ করে থেরাপি থাকেন? আমি বললাম ওই বিশেষ করে ভেরিকাস ভেন, স্কিন ডিজিজের প্রবলেম, সেটা হুম, যে হুম, কোনো ধরনের স্কিন ডিজিজের প্রবলেম হোক, তো এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা এটাকে বা কারো নার্ভের সমস্যা হচ্ছে, তো হুম, এই হুম। সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আচ্ছা, যারা আয়ুর্বেদিক চিকিৎসার উপর ভরসা করে না তাদের জন্য কি বার্তা দেবেন? দেখুন, যারা আয়ুর্বেদিক চিকিৎসার উপরে ভরসা করে না তাদের কি বলবো, তাদের এবার একটাই কথা বলতে পারি যে আপনারা, একটা সময় আসবে যখন আপনারা ঘুরে ফিরে আয়ুর্বেদ শাস্ত্রেই আপনাদেরকে আসতে হবে। হুম, এটা আজ না হোক, 100 বছর পরে হোক, কিন্তু আসতে হবে। কারণ এখনকার দিনে অনেক ডাক্তাররাও তারা নিজেরাও অ্যাডভাইস করছে, যখন কোনো কিছু হয় না ভগবানের উপরে ছেড়ে দেয়, তো তারা বলে যে একবার চেষ্টা করে দেখুন, আয়ুর্বেদিকের উপরে দেখুন বা ন্যাচুরোপ্যাথির উপরে চেষ্টা করে দেখতে পারেন। কারণ যখন মডার্ন মেডিকেল সায়েন্সেরও করার কিছু থাকে না, হুম, হুম, তখন তারা এই জিনিসটা বলতে তারা বাধ্য হয়। তো এক্ষেত্রে বলবো আপনারা নিঃসন্দেহে একবার দেখতে পারেন যারা আছে, হ্যাঁ, তবে প্রপার ডক্টরের আন্ডারে বসে তাদেরকে ট্রিটমেন্টটা করা দরকার। কারণ আয়ুর্বেদিকের মেডিসিন বলুন বা আয়ুর্বেদিকের চিকিৎসা বলুন, বাজারঘাটে সব জায়গাতে আপনি পেয়ে যাবেন, মুড়ি হুম, মুড়কির মতন পেয়ে যাবেন। হুম, হুম, কারণ যে কোনো দোকানে, একটা গ্রসারির দোকানেও আপনি আয়ুর্বেদিকের মেডিসিন পাবেন। হুম, হুম, এবার সেটা অরিজিনাল মেডিসিন না কোনো কোম্পানির প্রোডাক্ট, সেটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। হুম। আচ্ছা, যারা ন্যাচুরোপ্যাথি নিয়ে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে চাইছে বা এগিয়ে আসতে চাইছে, একে নিজের জীবিকা হিসেবে গ্রহণ করতে চাইছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা, আমি একটাই কথা বলতে পারি, যারা ন্যাচুরোপ্যাথি নিয়ে এখনো ভাবেনি বা হুম, ভাবতে চাইছে না, হুম, কারণ প্ল্যাটফর্ম নেই। ১ নম্বর কথা। খুব সীমিত প্ল্যাটফর্ম, হুম, হুম, প্ল্যাটফর্ম নেই। কারণ এখনো পর্যন্ত আ মেডিকেল আম লাইফে বা মেডিকেল যে ওয়ার্ল্ড রয়েছে, মানে মানে মেডিকেল রাজ যেটাকে বলা হয়, হুম, হুম, হুম। তো তারা চায় না বাকি কেউ সেই জায়গাটাতে ক্যাপচার করুক। আচ্ছা। তারা সেই জায়গাটাতে আসুক, তারা সেই জায়গাটাতে বসুক। তারা তাদের মানে সমান হয়ে কাজ করার চেষ্টা করুক। তারা সেটা চাচ্ছে না। কিন্তু আ সত্যি কথা বলতে আজকের দিনে এতটা স্কোপ নেই। কিন্তু পরবর্তীতে মনে হয় না আর বেশিদিন টাইম লাগবে। আজ থেকে ১০ থেকে ১৫ বছর পরে কিন্তু ন্যাচুরোপ্যাথির কিন্তু একটা বিরাট অপরচুনিটি কিন্তু অল ওভার ইন্ডিয়া কেন, অল ওভার ওয়ার্ল্ডেও আছে। হুম, হুম। ন্যাচুরোপ্যাথির উপরে অনেকেই বিশ্বাস করে। অবশ্যই। কারণ আচ্ছা। ন্যাচুরোপ্যাথিতে, সত্যি কথা বলতে ন্যাচুরোপ্যাথিতে অনেক ধরনের ট্রিটমেন্ট আছে। হুম, হুম, কারণ হুম, আমাদেরকে দেখুন,
আমাদেরকে অনেক রকম আমাদেরকে জ্ঞান নিতে লাগে, স্টাডি করতে লাগে, আরও করতে হয়। যত পেশেন্ট আসতে থাকে তত আমাদের স্টাডি বাড়তে থাকে। একেকটা ধরনের চিকিৎসায় আমরা কিভাবে তাদেরকে ন্যাচারালি রিমুভ করতে পারি, কিভাবে ন্যাচারালি রিমুভ করতে পারবো, সেই জিনিসটা আমাদের আরও জানতে লাগে, আরও চেষ্টা করতে লাগে। তো সেক্ষেত্রে আরও কিছুটা টাইম আমাদের হয়তো লাগছে, আরও হয়তো কিছুটা টাইম লাগবে, কিন্তু অপরচুনিটি কিন্তু পরবর্তীতে হিউজ আছে। হুম। ধন্যবাদ প্রসেনজিৎবাবু, আপনার অনেকটা সময় আমরা নিলাম এবং অনেকটা সম্পর্কে আজকে জানলাম। আয়ুর্বেদিক চিকিৎসা বা ন্যাচুরোপ্যাথি সম্পর্কে আজ যেগুলো জানতে পারলাম, আশা করি আপনারা প্রত্যেকেই দর্শকরা উপকৃত হয়েছেন এবং উনি যতটা পেরেছেন আমরা কিভাবে ন্যাচুরোপ্যাথিটাকে নিজেদের জীবনে বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এবং এতে পটলি ম্যাসাজ রয়েছে, কাপিং রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসাকে বিশ্বাস করতে হবে এবং সময় ধরে রাখতে হবে, সেটা অবশ্যই আমরা আজকে জানলাম। আবারও হাজির হয়ে যাব নতুন মুখ নিয়ে শিলিগুড়ি লাইভে, শিলিগুড়ি টক্সে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার। নমস্কার।